আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মোমিনুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আবারও তোমাদের সামনে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ। আজকে আমাদের আবার আলোচনা করব আবর্তনকাল এবং উচ্চতা নির্ণয়। কি নির্ণয়? আবর্তনকাল এবং উচ্চতা নির্ণয়। আজকে কৃত্রিম উপগ্রহের কি নির্ণয় করব? আবর্তনকাল। চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাতে কলম খাতা কলম যদি থাকে চলে তোমরা প্র্যাকটিস করতে পারো, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। এইটা কি? পৃথিবী। পৃথিবীর ভর কি ধরছিলাম আমি? 1। আর এটা হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্রবিন্দু, আর এটা হচ্ছে পৃথিবীর কি? ব্যাসার্ধ। এবং কৃত্রিম উপগ্রহ সংখ্যাটা কি বলছিলাম? যে নির্দিষ্ট উচ্চতায় যদি পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করে, নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তু পৃথিবীকে কি করে? আবর্তন করে। ওই বস্তুটাকে বলতেছে আমরা কৃত্রিম উপগ্রহ। নির্দিষ্ট উচ্চতা নিলাম এইটুকু, এবং এটা হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইটের ভর কত? 1। এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু ধরলাম ও, আর পৃথিবীর ব্যাসার্ধ এম কি পৃথিবীর ভর, আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ, এইচটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, আর এমটা হচ্ছে তোমার বস্তুর ভর। আজকে আমরা কি নির্ণয় করব? কৃত্রিম উপগ্রহের কি? আবর্তনকাল। কি কাল? আবর্তনকাল। তাহলে গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? যে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ কি ছিল? v gm/r+h। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, এই যে এই বেগটা কত ছিল? এবার জানো যে ভি ইকুয়ালটু আমরা জানি রৈখিক বেগ, এই যে কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে যে এটা ঘূর্ণন গতি না? ঘূর্ণন গতি অর্থাৎ রৈখিক বেগের সাথে একটা কৌণিক বেগের একটা রিলেশন আছে, তোমরা নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারে দেখবা। v ইকুয়ালটু ওমেগা r প্লাস h। কিন্তু এই ওমেগা কি বলতেছে? আমরা কৌণিক বেগ। কি বেগ? কৌণিক বেগ। কৌণিক বেগ, কৌণিক বেগ কাকে বলে? কৌণিক বেগটা হচ্ছে সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলতেছে আমরা কৌণিক বেগ। দেখো ওমেগা ইকুয়াল টু লেখা যায় থিটা বাই টি, ইটি থিটা বাই টি, অর্থাৎ সময়ের সাথে কিসের পরিবর্তন? কৌণিক সরণের পরিবর্তন। কৌণিক সরণের পরিবর্তনকে বলতেছে আমরা। এখন তুমি দাও এই থিটা বলতে এখানে 4টা ভাগ করো। দেখো একটা বস্তু যদি এখানে ঘুরে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? অর্থাৎ এখানে চিন্তা করতে হবে আবর্তনকাল মানে একটা নির্দিষ্ট কক্ষপথে, মানে এই যে স্যাটেলাইটটা, এই যে আবর্তন, একবার আবর্তন করতে যেটা হয় সেটা বলতেছে পর্যায়কাল বা আবর্তনকাল। অর্থাৎ কোন বস্তু কাকে কেন্দ্র করে করতেছে, যদি একবার আবর্তন করে তাহলে এই স্যাটেলাইটটা একবার আবর্তন করলে এই যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে থিটার মান কত ডিগ্রি? আর এই 360 ডিগ্রি আবর্তন করতে যে সময় নেয়, কি সময় নেয়? যে সময় নেয় তাকে আমরা বলতেছি টি জায়গাতে লাগবে পর্যায়কাল টি। তাহলে 360 না লিখে লিখতে পারি 2π/t। 2π/t। এখানে আমরা একটা কাজ করতে পারি, ওমেগার পরিবর্তে কি লিখতে পারি? অর্থাৎ কৌণিক বেগ 2π/, ওমেগার পরিবর্তে 2π/t লিখতে পারি। দেখতে পারি কিনা? আমি আবার মুছে দিচ্ছি। এখন তুমি দেখো এই বির মান এটাতে বসায় দাও, 1 নং সমীকরণে দাও, বি এর মান 1 নং সমীকরণে বসায় দিই।
এক নং সমীকরণে বসাই দিলে b এর পরিবর্তে লেখা যায় কি 2 পাই বাই t কত 2 পাই বাই t আর আছে কি r প্লাস h ইকুয়াল টু রুট ওভার gm বাই r প্লাস h লেখা যায় না? এখন এই রুট ওভার তুলে দিলে কি তুলে রুট ওভার যদি তুলে দেওয়া হয় তাহলে কি হয় 4 পাই স্কয়ার বাই t স্কয়ার লেখা যায় এবং r প্লাস h হোল স্কয়ার লেখা যায় ইকুয়াল টু এখানে কি থাকে gm বাই r প্লাস h এখানে এটা আমরা r গুণ করি t স্কয়ার gm কি t স্কয়ার gm ইকুয়াল টু লেখা যায় 4 পাই স্কয়ার r প্লাস h হোল কিউব লেখা যায় তাহলে t স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় আবর্তনকাল 4 পাই স্কয়ার r প্লাস h হোল কিউব বাই gm লেখা যায় তাহলে এখানে আমরা আবর্তনকাল পেয়ে গেলাম আবর্তনকাল কি দিয়ে প্রকাশ করে t ইকুয়াল টু এটা সম্পূর্ণ কি করে দেয় রুট ওভার করে দেয় কি করে দিলাম রুট ওভার করে দেয় 4 পাই স্কয়ার r প্লাস h হোল কিউব বাই gm এটা কি কাল আবর্তন কাল হ্যাঁ এই সমীকরণটা আমি একটু স্টার দিয়ে দিলাম স্টার এ দিয়ে দিলাম এই সমীকরণও তুমি কাজ করতে পারো এই সময় অর্থাৎ আবর্তনকাল এখান থেকে বের করতে পারো কিন্তু দেখো এখানে এই যে আবর্তনকাল এই r প্লাস h এর সাথে সম্পর্কটা কি আবর্তনকাল r প্লাস h এর সাথে কি এই ধর দূরত্বের ঘন আর আবর্তনকালের বর্গ দূরত্বের বর্গ দূরত্বের ঘন আবর্তনকালের বর্গ একটার সাথে একটা কি সমানুপাতিক তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি এটা তো আবর্তনকালের সমীকরণ এটা এই দিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দেবা আমার এই সমীকরণ দিয়ে আমাদের ম্যাথ ক্যালকুলেশন করতে হবে এখন তুমি দেখো এখানে t স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার r প্লাস h হোল কিউব বাই gm না এখানে তো এই যে 4 পাই স্কয়ার gm এই টোটাল মানটা হচ্ছে ধ্রুবক মান কিসের মান ধ্রুবক এখন তুমি দেখো এই যদি ধ্রুবক হয় তাহলে r প্লাস h লেখা যায় কিনা দেখো তো এই যে সব মানগুলো ধ্রুবক 4 পাই স্কয়ার gm এটা কি মান এটা ধ্রুবক মান কি মান এটা ধ্রুবক এখন তুমি দেখো আবর্তনকালের বর্গ দূরত্বের ঘনক একটার সাথে আরেকটা সমানুপাতিক এবং এই সূত্রটা তোমরা হয়তো একটা ছোট্ট একটা গল্প আছে তাই না গল্পটা বলতে হয় এরকম যে যখন তোমার মহাকর্ষ অভিকর্ষ অর্থাৎ দার্শনিক যুগ ছিল অর্থাৎ এরিস্টটলের সময় তোমার দার্শনিক যুগ ছিল অর্থাৎ এখানে ফিলোসফিটাই অনেকটুকু প্রাধান্য পাইতো পদার্থবিজ্ঞানে নিখুঁত কোনো ক্যালকুলেশন তারা মানে অত করতে পারতো না অতটুকু ধারণা ছিল না তো তখনকার সময় এরিস্টটল বলছে যে হ্যাঁ যে আসলে কে কাকে কেন্দ্র করে ঘুরে এরিস্টটলের সোজা সাপটা উত্তর ছিল এরকমই যে পৃথিবী কাকে কেন্দ্র করে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে ঘটনাটা কি বলতেছি যে সূর্য কাকে কেন্দ্র করে ঘুরে সে বলতেছে এইভাবে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কিন্তু আসলে কি তাই এখন আমরা কিভাবে সিদ্ধান্ত নিলাম যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এই কথাটা যখন উল্টাইতে গেছিল তখন এই একজন বিশিষ্ট বিজ্ঞানী জোহেন্সবার্গ ক্যাপলার এর জন্য তোমার কারাবরণ করতে হয়েছে অর্থাৎ
এরিস্টটলের যুগে কেউই যদি তার প্রতি উত্তর করতে যায়, তার মানে তার ঝামেলা আছে। তাই কেপলার কি করছে, গোপনে বলছে তার ছাত্রদেরকে, এভাবে বলছে যে আমি যে গাণিতিক প্রমাণটা করছি এটা আগে প্রতিষ্ঠিত, অর্থাৎ এরিস্টটল নিজে নিজে যে পর্যন্ত বোধগম্য না হবে সে পর্যন্ত তোমরা ওকে কানে দিও না। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে প্রচার হয়ে গেছে, যার কারণে তার জেল খাটতে হয়েছে। ঘটনাটা বলছে যে এরিস্টটল বলছে এরকম যে কাকে কেন্দ্র করে কে ঘুরে। এরিস্টটল সরাসরি দার্শনিকভাবে চিন্তা করতেছে, যেমন আমি যদি সূর্য যদি আমি হাঁটি তাহলে আমার সাথে সাথে সূর্য হাঁটে, তার মানে কি সূর্য মূলত কাকে কেন্দ্র করে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। পরবর্তীতে এটা চিন্তা করলো যে কিরকম, যে টি স্কয়ার সমানুপাতে কি আর প্লাস এইচ, আমি যদি এইচ এর মান যদি 0 দেই তাহলে টি স্কয়ার সমানুপাতে কি আর কিউব, অর্থাৎ দূরত্বের সাথে আবর্তনকাল। অর্থাৎ দেখো এখানে চিত্র অঙ্কন করলাম, একটা স্যাটেলাইট যদি এই জায়গায় থাকে আর একটা স্যাটেলাইট যদি একটু দূরে থাকে, তুমি দেখো এখান থেকে আবর্তন করতে যে সময় লাগবে, একটু দূরে থাকলে আবর্তন করতে সময় লাগবে কি বেশি, এবং সেটা আবর্তনকালের বর্গ দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তুমি একটু সহজভাবে একটা উদাহরণ দেখা যায়, যদি মনে করো যে আমাদের চেয়ারে বসা খেলা আছে, মেয়েদের চেয়ারে বসে খেলার ক্ষেত্রে যদি লোকজন বেশি থাকে তাহলে আবর্তনকাল, অর্থাৎ একটা আবর্তন করতে সময় নেয় বেশি। আর যদি দেখা যাচ্ছে কি যদি কাছে থাকে তাহলে আবর্তন করতে সময় নেয় কি, অর্থাৎ দূরত্ব কম আবর্তন কালও সম, দূরত্ব বেশি আবর্তনকালের কি আবর্তন করতে বা সময় লাগে কি বেশি, একটার সাথে আরেকটা সমানুপাতিক। এই জন্যই তোমার দেখা যাচ্ছে হ্যাঁ মহাকাশের যে বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহ, কি গ্রহ উপগ্রহ, এই কেপলারের যে একটা সূত্র আছে, কেপলার এটাকে বলা হয় টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, এটা কার সূত্র, কেপলারের তৃতীয় সূত্র, এটাকে বলবো আমরা কেপলারের তৃতীয় সূত্র। তাহলে আমাদের স্যাটেলাইটে কি ছিল, এই তো। এখন ধর এটা যদি আমি পৃথিবী না ধরে যদি এটা মনে করলাম সূর্য, তাহলে আমাদের কেপলারের সূত্র যে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, এটা মনে করো এই একটা এই একটা, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবী, এটা সূর্য। কে কাকে কেন্দ্র করে করছে, বিজ্ঞানী কেপলার বলছে যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো আবর্তন করে। তাহলে প্রথম গ্রহটা কে, বুধ, দ্বিতীয় গ্রহটা কে, শুক্র, তৃতীয় গ্রহটা কে, পৃথিবী, পরের গ্রহটা আছে তোমার মঙ্গল, এবং সর্বশেষ হচ্ছে তোমার বৃহস্পতি। এখন তুমি দেখো বুধের থেকে সূর্যের দূরত্বটা কম, অর্থাৎ আবর্তন করতে সময় নেয় কি কম। আবার শুক্র একটু দূরে আছে, অর্থাৎ দূরত্ব কি বাড়তেছে, পৃথিবী আরেকটু দূরে আছে, দূরত্ব বাড়তেছে, অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক কি আর কিউব। এই জন্যই বুধের ক্ষেত্রে একবার আবর্তন করতে সময় লাগে তোমার 88 দিন। এই জন্য বুধের ক্ষেত্রে 1 বছর মানে 88 দিন। অর্থাৎ বুধে যদি তোমার কোনো মানুষ যদি বেঁচে থাকতে পারবো, তাদের জন্য 1 বছর মানে হিসাব করা হয়তো কি 88 দিনে 1 বছর। আবার দেখো শুক্র যদি থাকে, শুক্র এখান থেকে একটু দূরে গেছে, তারপরে আবর্তন করতে সময় নেবে কি বেশি, অর্থাৎ 223 দিন অথবা 224 দিন। অর্থাৎ শুক্রের বছর হিসাব করা হয় 223 দিন, কারণ এখানে সূর্য থেকে দূরত্বটা একটু বুধের তুলনায় বেশি। আবার পৃথিবীর ক্ষেত্রে কি হয়, পৃথিবীর ডিস্টেন্স তো আরো দূরে, এই কারণে 365 দিন। অর্থাৎ যত দূরত্ব বাড়বে আবর্তন কালও তত বাড়বে। সেটা কোন হারে, কোন অনুপাত হারে, টি স্কয়ার সমানুপাতিক আর কি। এবং এটা হচ্ছে তোমার কেপলারের কি তৃতীয় সূত্র। এবং এই সূত্রের মাধ্যমে ব্যাখ্যা দিতে পারে দেখে এরিস্টটলের ধারণা ভুল ধারণা হয়েছে। তাহলে আমাদের এখন কৃত্রিম করে আবর্তনকালটা খুবই পরীক্ষা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এই সূত্রটা মনে রাখবা। এবার আমরা কি নির্ণয় করব, উচ্চতা। কৃত্রিম উপগ্রহের কি নির্ণয় করব, উচ্চতা। কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় করব।
তাহলে আমরা জানি t স্কয়ার ইকুয়াল টু কি 4 পাই স্কয়ার r প্লাস h হোল কিউব বাই কি gr। তাহলে এই 4 পাই স্কয়ার এটা আর গুণ করি নাকি r প্লাস h হোল কিউব ইকুয়াল টু t স্কয়ার gr দেখতে পারি। এখানে দেওয়া হয় যে h কোন জায়গায় আছে, এই পাশে আছে না এই পাশে আছে, এই পাশে আছে, সুতরাং r প্লাস h ইকুয়াল টু কি লেখা যায় দেখা যায় না? তাহলে r প্লাস h ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো, এই যে 3 আছে না, পাওয়ার কত ঘন আছে, এটা ঘনমূল করে দিই, কি করে দেব বলতে ঘনমূল করে দাও t স্কয়ার gm বাই 4 পাই স্কয়ার, এটা ঘনমূল করে দাও 1/3। সুতরাং উচ্চতা h ইকুয়াল টু t স্কয়ার gm বাই 4 পাই স্কয়ার মাইনাস কি লেখা যায় h, এখানে ঘনমূল দিয়ে দাও। এখানে কিছু তোমার উচ্চতা দক্ষতা আছে, ভূস্থির উপগ্রহ, এটা কাকে বলে? ভূস্থির উপগ্রহটা হইছে যে পৃথিবীর আবর্তন কাল আর ওই উপগ্রহের, এই যে কয়েকটা উপগ্রহের, এই যে উপগ্রহের অর্থাৎ পৃথিবীর আবর্তন কাল আর ওই উপগ্রহের আবর্তন কাল যদি সমান সমান হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর আবর্তন কাল কত 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করে কত 24 ঘন্টা, অর্থাৎ ওই কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল যদি 24 ঘন্টাই হয়, তাহলে ওই উপগ্রহকে বলতেছে আমরা ভূস্থির উপগ্রহ। অর্থাৎ ভূস্থির উপগ্রহ হলে টির মান কত দেবা 24 আওয়ার, 24 আওয়ার। আর একটা প্রশ্ন আছে পার্কিং কক্ষপথ কাকে বলে? পার্কিং কক্ষপথ, তাহলে সংজ্ঞাটা কি মনে নাই তোমার? ভূস্থির উপগ্রহ কাকে বলে? অর্থাৎ পৃথিবীর আবর্তন কাল এবং কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল যদি সমান হয়, তাহলে ওই উপগ্রহকে বলতেছে আমরা কি ভূস্থির উপগ্রহ, পার্কিং কক্ষপথ। পার্কিং কক্ষপথ হচ্ছে যে যেখানে আমরা স্পেস স্টেশনারি স্থাপন করব, স্যাটেলাইটটা যেখানে স্টেশনারি করব, অর্থাৎ স্পেস যেখানে সেট করব, সেখানে একটা নির্দিষ্ট কক্ষপথে তার নিজ অক্ষের উপর, অর্থাৎ স্পেস বলতে এখানে স্পেস স্টেশন, এখানে স্যাটেলাইটটা আছে, অর্থাৎ এই জায়গায় স্থাপন করতে গেলে তার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। ওই কক্ষপথে অর্থাৎ ওই স্পেস স্টেশনারির ভিতরে পার্কিং করার জন্য যে জিনিসটা মানে পার্কিং করতে যে কক্ষপথ স্থাপন করা হয়, এটাকে বলতেছে আমরা পার্কিং কক্ষপথ। অর্থাৎ ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে আমাদের প্রথমে হয় স্পেস স্টেশনারির মধ্যে তার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে হয়, তারপরে তোমাকে স্পেসে রাখা হয়। ওই যে কক্ষপথটাকে বলতেছে আমরা পার্কিং কক্ষপথ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।